দর্শক বন্ধুরা, আজ আমার গল্প গঙ্গাসাগর নিয়ে। গঙ্গাসাগর সাগর দ্বীপে অবস্থিত, যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। গঙ্গাসাগর হিন্দু তীর্থযাত্রীদের এক ধর্মীয় স্থান। মকর সংক্রান্তিতে এখানে এক পূর্ণ স্নান ও ধর্মীয় মেলার আয়োজন করা হয় প্রতি বছর। যদিও স্নান সারা বছরই আয়োজন করা হয়, তবে ধর্মবিশ্বাস এটাই যে সারা বছরই স্নান হয়। ধর্মবিশ্বাস এটাই যে মকর তিথিতে গঙ্গাসাগরে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে এক বিশেষ পুণ্য প্রাপ্তি লাভ হয়। তাই প্রতি বছর এই সময় অর্থাৎ মকর সংক্রান্তিতে লাখ লাখ হিন্দু ভক্তের সমাগম হয়। আর এই গল্পে রয়েছে আমরা কিভাবে গঙ্গাসাগর পৌঁছালাম, কোথায় থাকলাম, কি দেখলাম, আর কি করলাম, আরও অনেক কিছু, সাথে আরও অনেক কিছু মূল্যবান তথ্যও আপনাদের দেব মাঝে মাঝে, যা আশা করছি আপনাদের কাজে লাগবে। তো আজকের ভিডিওটা আমরা শুরু করব এবার। গত 14 ডিসেম্বর রাত 3:30 আমরা ডাউন লালগোলা প্যাসেঞ্জার ধরেছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। কারণ আমাদের শিয়ালদা সাউথ থেকে নামখানা লোকাল ছিল 5:20-তে, যার জন্য এত সকাল সকাল, সকাল বলতে মাঝরাত বলা যায়, মাঝরাতে ট্রেন ধরা। আর এই লালগোলা প্যাসেঞ্জারের অবস্থা দেখছো, আমাদের দাঁড়িয়ে যেতেই হলো। জানি না এত ভোরবেলা এত লোক কোথা থেকে আসলো। যাই হোক, আমরা শিয়ালদা পৌঁছালাম। ভোরে ভোরেই শিয়ালদা পৌঁছেছিলাম। বোর্ডে দেখাই যাচ্ছে 4:30, সকাল 4:30, 14 ডিসেম্বর আমরা শিয়ালদা পৌঁছেছি। এবার আমরা হাঁটা দিয়েছি শিয়ালদা সাউথ সেকশনের জন্য। যদিও এখনও হাতে অনেক টাইম আছে, প্রায় ঘন্টাখানেক নামখানা লোকালের, তবুও আমরা একটু টাইম থাকতেই চলে এসেছি। কেন, নামখানা লোকাল তো সাধারণত অনেকটা গ্যাপে, তো সেই হিসাবে আমাদের একটু টাইমেই আসতে হয়েছে। এই লালগোলা প্যাসেঞ্জারে আমরা এসেছি, আর এখন সাউথ সেকশনের দিকে হেঁটে চলেছি। আর সকালবেলা শিয়ালদা স্টেশনে বেশ ভিড়। এখনও বোর্ডে দেখাচ্ছে এখনও অবধি নামখানা লোকাল দেয়নি। তো যাই হোক, আমরা সাউথ সেকশনে গিয়ে অপেক্ষা করব। যা লোক দেখছি, সকাল সকাল এতটা লোক এক্সপেক্ট করিনি, এত আর্লি মর্নিংয়ে। বেশ ভালোই লোক শিয়ালদা স্টেশনে। বোর্ডে দিয়ে দিয়েছে নামখানা লোকাল 5:20, 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা ব্যাগপত্র নিয়ে 19 নম্বর প্ল্যাটফর্মের দিকে হাঁটা দিলাম। ট্রেনে উঠে যথারীতি জায়গা পেয়ে গেছি। কেন, শিয়ালদা থেকে খুব একটা যে সিট পাওয়া যাবে না এরকম বলা যাবে না, কেন ফাঁকাই থাকে ট্রেন। মোটামুটি যত লোক ছিল সবাই সিট পেয়ে গেছিলো। ঘন্টা 3-এর জার্নির পরে আমরা কাকদ্বীপ স্টেশনে পৌঁছালাম প্রায় 7:45, 7:50 এরকম টাইমে আমরা পৌঁছালাম। কাকদ্বীপ স্টেশনে ভিড় দেখছো। যাই হোক, কিছু লোকাল এখানকার কিছু অধিকাংশ লোকই গঙ্গাসাগরের জন্য কাকদ্বীপে নেমেছে। আর এই কাকদ্বীপ স্টেশন থেকেও গঙ্গাসাগর যাওয়া যায়, আবার সোজা নামখানা গিয়ে সেখান থেকেও গঙ্গাসাগর যাওয়া যায়, দুদিক থেকেই যাওয়া যায়। সেটারও ইনফরমেশন দিয়ে দেবো। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টিকিট কাউন্টারের ওই উপর দিয়ে নেবে আমরা এখন নিচে চলে এসেছি। এইবার এইখান দিয়ে গেট দিয়ে বেরিয়ে এই রাস্তা দিয়ে যেটা বলছিলাম, এই রাস্তা দিয়ে ওই রেল লাইনের নিচে যে আন্ডারপাস দেখতে পাচ্ছ, ওই আন্ডারপাস দিয়ে আমরা নিচে দিয়ে গিয়ে ওপারে টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরবো।
টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরবো, ধরে আমরা যাব হচ্ছে লট 8, যেটা লট 8 ঘাট, যেটা হচ্ছে মুড়িগঙ্গা নদী পেরিয়ে কাকদ্বীপ স্টেশন থেকে লট 8 ঘাট যাব। মুড়িগঙ্গা নদী পেরিয়ে আমরা যাব কচুবেড়িয়া ঘাট, যেখান থেকে সাগর আইল্যান্ডের শুরু। আর বলে রাখি, এই কাকদ্বীপ স্টেশন থেকে লট 8-এর টোটোর ভাড়া পার জনপ্রতি 20 টাকা করে নিয়েছিল আমাদের। তবে মকর সংক্রান্তির সময় এইখান থেকে অটো করে যাওয়া যাবে কি না আদৌ সেটা বলাটা খুব মুশকিল, কারণ এত মানুষের ঢল নামে, মানুষ এই রাস্তায় হাঁটা পথেই মানে সব হেঁটেই আর কি যায়, তো টোটো চলাটা খুব মুশকিল। প্রিপারেশনটা সেইভাবেই নিয়ে আসতে হবে মকর সংক্রান্তিতে আসলে। আশা করি এতটা রাস্তা নিশ্চয়ই টোটো যাবে। আর এই টোটো আমাদের এখানে নামিয়ে দিল। এখান থেকে মিনিট 2-এর হাঁটা পথে আমাদের যে লট 8-এর ঘাট, সেখান থেকে আমরা ভেসেল ধরবো। আমরা বাড়ি থেকে একটা ক্যালকুলেশন করে এসেছিলাম সকাল 8:20 ভেসেল ধরবো, সেই হিসাবেই আমরা সেইভাবেই পৌঁছেছিলাম। কিন্তু আমাদের এক্সপেকটেশনের বাইরে যেটা ছিল, যে ভেসেলে গিয়ে আমরা মানে ভেসেল ঘাটে গিয়ে আমরা দেখলাম যে সেখানে প্রচুর মানুষের ভিড়। এই লট 8 ঘাটে ওই সামনে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিট জনপ্রতি 9 টাকা করে নিয়েছিল। আর এখন 8টা বাজে, 8টা সোয়া 8টা বাজে, এর মধ্যেই এত মানুষের ভিড় আমরা যেটা এক্সপেক্ট করিনি। তবে পরে শুনলাম যে কোনো এক পূর্ণিমা তিথি, সেই জন্য এত লোকের ভিড়। তার মধ্যে আজকে শনিবার, কাল রবিবার, 2 দিন পর পর ছুটি, যার জন্য মানুষ আরও এসছে আর কি ছুটিতে। তো এই সামনে মুড়িগঙ্গা নদী, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে আমাদের এইখানেই এখন আটকে রেখেছে, কারণ এর আগেও বেশ কিছু মানুষের লট ওখানে রয়েছে। একটা ভেসেল আসবে, তারা আগে যাবে, তারপরে আরও একটা লট রয়েছে, তারা যাবে, তারপরে হয়তো আমাদের লাইন আসবে। এই দেখো আমরা আটকে আছি। আর আমাদের এই আমরা যে লটে রয়েছি, সেই লটে প্রচুর মানুষ। পিছনে ভিড় দেখলে বুঝতে পারবে, আমি দেখাচ্ছি একবার। এই দেখো কত লোকের ভিড়। এখন সকাল 8:20 হয়ে গেছে। আমরা অলরেডি যে ভেসেল ধরার জন্য এসেছিলাম সেটা তো পাবো না। তো যাই হোক, একটা ভেসেলে মোটামুটি প্রায় 500 জন মতো যাতায়াত করে। তো আমরা এই অপেক্ষা করছি, এখন ভেসেল আসবে, তারপর আমরা উঠবো। ঘণ্টাখানেকের রাস্তা, প্রায় ঘণ্টাখানেক না লাগলেও প্রায় 45 মিনিট থেকে 50 মিনিট লাগবে ওপারে পৌঁছাতে। ওয়েদার খুব ভালো ছিল, যার জন্য রোদ্দুরের মধ্যে খুব একটা খারাপ লাগছিল না। আর ওই আমাদের ভেসেল আসছে, দূর থেকে দেখা যাচ্ছে। লোকের সংখ্যা দেখো কত লোক। আর শুধু যে পশ্চিমবঙ্গের লোক কি কলকাতার লোক এমন নয়, মানে ভিন রাজ্যের অনেক ভক্তরাও এখানে এসেছিলো, বিহার থেকে, গুজরাট থেকে, কিছু দক্ষিণ ভারত থেকেও ছিল। তো ভালো লাগলো যে আমাদের পশ্চিমবঙ্গেও মানুষ ভিন রাজ্য থেকে এরকম গঙ্গাসাগরের জন্য এত উৎসাহী আসছে সবাই। যাই হোক, আমরা অপেক্ষা করতে করতে ফাইনালি ভেসেলে উঠেছি। ভেসেলে বসার জায়গা পাইনি, কেন এত লোকের ভিড়, দাঁড়িয়েই যেতে হলো। ভেসেলের জার্নিটা কিন্তু বেশ রোমাঞ্চকর একটা জার্নি, মানে কোনো বোরিং লাগবে না। 45 মিনিট 50 মিনিটের জার্নি, কিন্তু এই নদী দেখতে, তারপরে যেটা আকর্ষণীয় হচ্ছে এই লঞ্চ, মানে ভেসেল আর কি। ভেসেল মোটামুটি প্রায় মাঝ নদীতে যাওয়ার অবধি এই পাখি যারা উঠছে দেখতে পাচ্ছি, পাখিরা কিন্তু সঙ্গে সঙ্গে যায়, মানে যাত্রীরা যারা আছে তারা খাবার দেয়, যার জন্য ওরা খাবারের আশায় ওই ভেসেলের সাথে সাথে উড়ে উড়ে যায়। বেশ দেখতে লাগে। ভেসেল দেখছো, ভেসেল মানে একদম পুরো ভর্তি। যাই হোক, পৌঁছে গেলাম আমরা
ওপারে কচুবেড়িয়া ঘাটে কত লোক নামছে দেখেই বুঝতে পারছো যে একটা ভেসেলে কত লোক উঠেছে। আমার আন্দাজ 500 লোকের উপরে হবে। আমি কিন্তু একটু দাঁড়িয়েছিলাম এখানে, অপেক্ষা করছিলাম যে সব ভিড় চলে যাক, তারপর আমি যাব ঠান্ডা মাথায়। আমার সাথে আমার পরিবারের যারা ছিল তারা এগিয়ে গেছিলো, কিন্তু আমি একটু দাঁড়িয়েছিলাম। কেন, প্রথমবার গঙ্গাসাগর যাচ্ছি, সব কিছুকে একটু উপভোগ করার ইচ্ছা আর কি। সব কিছুই উপভোগ করতে করতে যেতে হবে। ভেসেলের যে জেটি ঘাট সেখানেও বেশ ভালোই লাগছিল, যার জন্য আমি একটু ওয়েট করলাম, একটু দাঁড়ালাম, চারপাশে দেখলাম। লোকজনের ভিড় কমলো, তারপর ধীরে ধীরে আমি ফেরি ঘাট পার হয়ে রাস্তায় উঠলাম। আর ওই দূরে দেখা যাচ্ছে কচুবেড়িয়া ঘাট। ওইখান থেকে আমরা আবার যাব বেশ কিছুটা পথ অতিক্রম করে গঙ্গাসাগরের একদম মেন প্রান্তে। গঙ্গাসাগর যেতে গেলে জার্নিটা হয়তো একটু কমপ্লিকেটেড ঠিক না, মানে অনেক ব্রেক জার্নি করে যেতে হয়, তবে বেশ উপভোগ্য, ভালো লাগবে, মানে সময় সাপেক্ষ কিন্তু ভালো লাগবে আপনি যদি সেটাকে উপভোগ্য করে নেন। আমার তো বেশ ভালোই লেগেছিল। ফাঁকা হয়ে গেছে ঘাট, আমি ধীরে ধীরে বেরিয়েছি। আর এই হচ্ছে গঙ্গাসাগর পেরিয়ে কচুবেড়িয়া ঘাটের মেন গেট। সকাল আর্লি মর্নিং ভোর থেকে লোকজন যে যার জায়গা থেকে বেরিয়ে পড়ে, ট্রেনে বাসে এসে এইখানে এসে একটু রেস্ট নেওয়া যেতেই পারে। কেন, এখানে এসে আর কোনো টেনশনের কোনো ব্যাপার নেই যে ভেসেল ধরতে হবে, টাইমিং এরকম কোনো ব্যাপার। এখান থেকে একটা বাস হোক কি অটো হোক কিংবা টোটো হোক, যাই হোক, একটা ভাড়া করে ঘন্টাখানেকের রাস্তা, তারপরেই গঙ্গাসাগর পৌঁছে যাওয়া যাবে। তো এইখানে একটু ফ্রেশ হয়ে নেওয়া যেতেই পারে। এখানে ডাবের জল পাওয়া যাচ্ছে, চাইলে ডাবের জল খাওয়া যেতে পারে। আখের রস পাওয়া যাচ্ছে, আখের রসও খাওয়া যেতে পারে। একটু রিফ্রেশমেন্ট নিজেকে করে নেওয়া আর কি। কিংবা হালকা টিফিন করতে চাইলেও টিফিন করে নেওয়া যেতে পারে। আমরা যেরকম বাড়ি থেকে রুটি চানা সবজি নিয়ে এসেছিলাম, আমরা একটা সমুদ্রের ধারে, সমুদ্র বললাম, মুড়িগঙ্গা নদীর ধারে একটা বেশ ভালো জায়গা দেখে বসে আমরা টিফিন করেছিলাম, বেশ ভালো লেগেছিল, একটা বেশ পিকনিকের ফিলিং এসেছিল। চারপাশে বেশ দোকানপাটও আছে, ব্রেকফাস্ট জলখাবার করে নেওয়া যেতেই পারে। মিনিট 15 বিরতির পরে, মানে খাওয়া দাওয়া সেরে, এখান থেকে যারা যেমন চাইবে, কেউ যদি অটো রিজার্ভ করে যেতে চায় তাতে যাবে, কেউ যদি টোটোয় যেতে চায় টোটোয় যাবে। টোটোয় গেলে একটু হয়তো সময় সাপেক্ষ। বাকি আমরা তো বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কেন সিদ্ধান্ত নিয়েছিলাম, আচ্ছা, ম্যাজিক গাড়িও আছে। যেটা বলছিলাম কেন সিদ্ধান্ত নিয়েছিলাম, কেন বাকি যেগুলো আছে অটো রিজার্ভ করা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো সব শেয়ারের গাড়ি। তো হাতে মানে দুদিনের জন্য যাওয়া, সাথে লাগেজ থাকে, তো লাগেজ রাখাটা একটু সমস্যা হয়ে যায়, যার জন্যই আমরা বাস চুজ করেছিলাম। বাসে আমাদের সময় বাসে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা, আর 40 টাকা করে ভাড়া নিয়েছিল। ঘন্টাখানেক লেগেছিল, কিন্তু সেরকম একটা টায়ার্ডনেস আসেনি। কেন, গ্রামের ভিতর দিয়ে ঠান্ডা মাথায়, ঠান্ডা পরিবেশে বাস জার্নি ভালোই লেগেছিলো। আর ঘন্টাখানেকের জার্নির পরে বাস আমাদের নামিয়ে দিল একদম গঙ্গাসাগরের যে স্টার্টিং যে গেট আছে সেইখানে, মানে বাস স্ট্যান্ড। বাস গেলে ওই অবধিই যায়। এটা আমি কিন্তু বলছি, এটা অফ টাইমের কথা, মানে মকর সংক্রান্তিতে এই অবধি কিন্তু গাড়ি আসবে না, হয়তো আরও দূরে নামিয়ে দেবে। আর এই হচ্ছে মেন গেট গঙ্গাসাগরের। এইখান থেকে আপনাকে আইদার টোটো ভাড়া করে যেতে হবে, যেটা 10 টাকা করে নেয় পার হেড, আর চাইলে আপনি হেঁটেও যেতে পারেন। হাঁটার স্পিডের ওপরে 10 মিনিট 15 মিনিট লাগতে পারে।
আমরা টোটোতে গেছিলাম, 10 টাকা করে নিয়েছিল, একদম কপিলমুনি আশ্রমের কাছে গিয়ে নামিয়ে দিয়েছিল। যারা হেঁটে যেতে চাইবেন হেঁটে যেতে যেতে পারেন। আর এই আমাদের টোটো একদম বাস স্ট্যান্ড থেকে কপিলমুনি আশ্রমের একদম গায়ে নামিয়ে দিয়েছিল। একদম কপিলমুনির আশ্রমের গায়েই টোটো স্ট্যান্ড। আপনি কোথাও যেতে চাইলে এখান থেকে টোটো ভাড়া করে যেতে পারেন। চারিদিকে বেশ ফাঁকা, তো যার জন্য কপিলমুনি আশ্রমটা দেখতে কিন্তু বেশ লাগে। দিনের বেলা তো ভালো লাগেই, রাতের বেলা আমরা যখন গেছিলাম পূর্ণিমার রাত ছিল, বেশ দারুণ লাগছিল কপিলমুনি এই মন্দির আশ্রম। আর আমরা ছিলাম যেখানে, সেটা হচ্ছে এই কপিলমুনি আশ্রমের বাঁদিকে যে গেটটা দেখা যাচ্ছে বড়, এটা একটা ধর্মশালা। আমরা এর মধ্যে ছিলাম, একদম কপিলমুনি আশ্রমের গায়েই। আমরা হোটেল খুব একটা খুঁজতে যাইনি, কেন আমাদের ইচ্ছাই ছিল যে একদম কপিলমুনি আশ্রমের পাশাপাশি কোথাও থাকবো। তো যাই হোক, আমরা ভাবিনি যে একদম কপিলমুনি আশ্রমের গায়েই থাকতে পারবো। এই সেই ধর্মশালা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে এসে আমরা ঘর বুক করেছিলাম। তবে আপনার কিন্তু পরিচয়পত্র একটা মাস্ট থাকতে হবে যখনই আসেন, পরিচয়পত্র ছাড়া কিন্তু ঘর পাবেন না। মন্দিরের আশেপাশে ফাঁকা জায়গা, লোকজন, সাধু সন্ন্যাসীদের ভিড়, ভালো পরিবেশ, বেশ সুন্দর। এই এখন আমরা এখন যে ধর্মশালায় ঢুকেছি, এই ধর্মশালা অ্যাকচুয়ালি মানে সাধুদের জন্য বরাদ্দ মকর সংক্রান্তিতে। এখানে 26টা ঘর রয়েছে, সবই ভালো। তবে এখানে কিন্তু ঘরের মধ্যে কোনো খাট বিছানা নেই, এখানে মেঝেতেই শুতে হবে, গদি লাগানো আছে মেঝেতে। আপনি চাইলে কম্বল দিয়ে দেবে ওরা, গদি এক্সট্রা চাইলে রিকোয়েস্ট করলে গদিও দিয়ে দেবে। আমাদের যেমন একটা এক্সট্রা গদি দরকার ছিল, আমরা চেয়ে নিয়েছিলাম, কম্বল চেয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিল। যারা কেয়ারটেকার আছে তাদের ব্যবহার খুব ভালো। তবে কন্ডিশন একটাই, আপনাকে পরিচয়পত্র নিয়ে যেতে হবে। আর আপনি অফ টাইমে যখন যাবেন আপনাকে কিন্তু একদিনই থাকতে দেবে। আর আরেকটা যেটা মেন হচ্ছে, এখানে টয়লেট কিন্তু কমন টয়লেট, সেটা আগে ভেবে নেবেন। যদি থাকতে হয় কমন টয়লেট ইউজ করতে হবে। আর আমাদের এই ঘর বেশ ছিমছাম পরিষ্কার, দুটো জানলা, একটা রাস্তার দিকে, একটা আমাদের এই ধর্মশালার ভিতরের দিকে। একটা পাখা ছিল, যেটা শীতকালে তো আমাদের লাগেনি, লাইট ছিল। ঘর বেশ পরিষ্কার ছিমছাম, শুধু সমস্যা একটাই, জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গারও ছিল। যেটা বলছিলাম সমস্যা একটাই, সেটা হচ্ছে মেঝেতে শুতে হবে। আমাদের কোনো অসুবিধা যদিও হয়নি। গঙ্গাসাগরে এসছি, গঙ্গাসাগরের ছোট্ট ইতিহাস একটু বলে রাখি আপনাদেরকে। বৈদিক শাস্ত্র মতে ভগবান শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ সাগর রাজা নামে এক রাজা বাস করতেন অযোধ্যায়। এই সাগর রাজা 99 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর ওদিকে স্বর্গের রাজা ইন্দ্র এই অশ্বমেধ যজ্ঞ 100 বার করেছিলেন। যখন সাগর রাজা 100তম অশ্বমেধ যজ্ঞের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দেবরাজ ইন্দ্র, যিনি 100 বার করেছিলেন, তখন দেবরাজ ইন্দ্র এই সাগর রাজার 100তম যজ্ঞ আটকানোর জন্য ঈর্ষান্বিত হয়ে ঘোড়াটি চুরি করে একটি ভূগর্ভস্থ গুহায় লুকিয়ে রেখেছিল। মানে যে ঘোড়া দিয়ে আর কি যজ্ঞ করার আয়োজন করেছিল সাগর রাজা, সেটা লুকিয়ে রেখেছিল। যেখানে বিষ্ণুর অবতার ঋষিমণি কপিলা কঠোর ধ্যানে মগ্ন ছিলেন, সেইখানে লুকিয়ে রেখেছিল। সাগর রাজার 60,000 পুত্র ঘোড়াটিকে খুঁজতে শুরু করলে মুনি ঋষি কপিলার আশ্রম, যে কপিলার যেখানে ধ্যান করছিল, কপিলার আশ্রমে পেয়েছিল সেই ঘোড়াটিকে। এবং
এই যে পুত্রগণ এরা কপিলাকে তখন চোর বলে তাকে ভীষণভাবে লাঞ্ছিত করেছিল এবং এমতাবস্থায় ঋষি কপিলার ধ্যানভঙ্গ হয়ে গেছিল। ঋষিমুনি কপিলা উত্তেজিত হয়ে চোখ খুলে তাদেরকে অভিশাপ দিয়ে দিয়েছিল এবং সঙ্গে সঙ্গে তারা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আর এই কথা শুনে সাগর রাজা মুনির কাছে গিয়ে করুণা ভিক্ষা করেন। মুনি প্রথমে শোনেননি, পরে অনেক কাকুতি মিনতি করার পরে তিনি বলেন, মৃত রাজকুমারদের ছাই যদি স্বর্গীয় গঙ্গার জলে ধুয়ে ফেলা যায় তবেই তারা জীবন ফিরে পাবে। তারপর প্রায় 2 প্রজন্ম ধরে আকাশের অঞ্চল থেকে গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে আনার চেষ্টা হয়েছিল, কিন্তু সবই ব্যর্থ হয়েছিল। শেষ পর্যন্ত এই রাজবংশেরই এক রাজপুত্র ভগীরথ দেবতাদের সন্তুষ্ট করে ভগবান শিবের সাহায্যে গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে আনেন। তার পূর্বপুরুষের পাপ ধুয়ে ফেলা হয়েছিল এবং লোকেরা তাদের পাপ ধুয়েও ফেলেছিল। তারপর থেকেই কপিল মুনির আশ্রমের কাছে গঙ্গা এবং সমুদ্রের সংযোগস্থলে পবিত্র জলস্থান করা হয়েছিল এবং বিশেষ করে মকর সংক্রান্তিতে স্নান করে পাপ মুক্তির যে ব্যাপারটা সেই থেকে শুরু, যার ফলে সেই যুগ থেকে চলে আসছে সেই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করে পাপ মুক্তি। যার জন্য এই মকর সংক্রান্তিতে এত ভক্তের সমাগম, গঙ্গাসাগরে যাতায়াত, গঙ্গাসাগরে যাওয়া, কষ্ট করেও যাওয়া, গিয়ে স্নান করা। আর মন্দিরের ঠিক সামনেই এইরকম মানে ভিক্ষুক ঠিক বলা যায় না, কিন্তু এরকম লোকেদের বসে থাকে, তাদেরকে যারা যায় সবাই কিছু না কিছু দিয়ে সাহায্য করে। আমরাও করেছিলাম। এটা করা উচিত, এটা কিন্তু একটা পুণ্যের কাজ। শুধু যে গেলাম, গিয়ে স্নান করলাম তা তো নয়, মানুষকে দেওয়া তেওয়াও করতে হবে। এখানে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, এখানে অফ টাইমে গেলে হোটেলে খাওয়া দাওয়া হয়তো মন মতো পাওয়া যায় না। আমরা একটা ছোট দোকান পেয়েছিলাম হোটেল, সেখানে কিছুটা মনের মতো খাওয়া দাওয়া পেয়েছিলাম। খুব একটা দামি নয়, মোটামুটি ভেজ খাবার দাবার 50-60 টাকায় পাওয়া যাবে, নন ভেজও পাওয়া যায় 80 টাকা 100 টাকায়। যা খাবেন মাছ মাংস বলে দেবেন, দিয়ে দেবে ওরা। খাবার খুব ভালোও নয়, খুব খারাপও নয়। আর এই যে রাস্তা, মোটামুটি 500 মিটারের রাস্তা, 500 মিটারে আপনাকে কপিল মুনির আশ্রম থেকে গঙ্গাসাগরে যে মানে সমুদ্রের যে ধার সেই অবধি পৌঁছে দেবে, 500 মিটারের ডিস্টেন্স। আর এই রাস্তা এখন এত ফাঁকা দেখতে পাচ্ছ, এই রাস্তা কিন্তু মকর সংক্রান্তির সময় এত ফাঁকা পাওয়া যায় না। আর এই চলে এসেছি আমি ঘুরতে ঘুরতে গঙ্গাসাগরের তীরে। এখন পুরো দমে প্রস্তুতি চলছে, মাসখানেক তো আর বাকি, মাসখানেক পরে এখানে মহাসমাগম হবে, মহা মকর সংক্রান্তি মেলা হবে, মহাপুণ্য স্নান চলবে, যার জন্য এখানে পুরো জোর কদমে প্রস্তুতি চলছে। বিপজ্জনক এরিয়া সারিয়ে ফেলা হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, হোগলা পাতা দিয়ে ঘর তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। মানে আমি নিজে গিয়ে দেখলাম তো, মানে 1 মাসের মধ্যে এরা আর কি পুরো গঙ্গাসাগরটাকে সাজিয়ে ফেলতে চাইছে, সরকারি বন্দোবস্ত। আর এই যে জায়গাগুলো উঁচু নিচু, এগুলো জোয়ারের সময় যখন জল চলে আসে জলের মধ্যে, তখন চান করাটা কিন্তু বেশ একটু সাবধানে করতে হবে। আমরা দীঘা পুরীতে গেছি, দীঘা পুরীর বিচের যে বালি সেটা একরকম গোল্ডেন কালার, কিন্তু গঙ্গাসাগরে কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না। গঙ্গাসাগরে একটু কালচে কালচে ভাব আছে, আর মানে জল একটু ঘোলাটে, একটু কালচে টাইপের। জোয়ারের সময় একটু জলটা পরিষ্কার থাকে। আমি বিকেল অবধি গঙ্গাসাগরের এই বিচে ঘোরাফেরা করেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল, মানে একটা বেশ ভালো অনুভূতি লাগছিল। আমি অনেকক্ষণ বিচের ধারে কাটিয়েছি, আর ধারে কাটিয়েছি বিচের ধারে, আর ভেবেছি যে এই আর 1 মাস বাদে এইখানে কত লোকের সমাগম হবে, কত ভক্ত এখানে আসবে। ওই পাড়ে জলের তোরে ভেসে যাওয়া রাস্তা, মেরামতির কাজ শুরু হয়েছে।
যেটা মকর সংক্রান্তির আগেই শেষ করে ফেলতে হবে। কলকাতা বা শহরতলি থেকে যখন গঙ্গাসাগরে আসা হয়, একবার ট্রেন, একবার টোটো, একবার লঞ্চ, ভেসেল, আবার টোটো, বাস, এই সমস্ত ক্লান্তি কিন্তু একবার পৌঁছে গেলে তখন কিন্তু এই সমস্ত ক্লান্তি সব দূর হয়ে যায়। সাগরের তীর বরাবর বেশ কিছু দোকানপাটও রয়েছে সামুদ্রিক জিনিসপত্র নিয়ে, আরও বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর মকর সংক্রান্তিতে এখানে চারিদিকে মেলা, দোকানপাটে তো ভর্তিই থাকে। এখন অল্প কটা রয়েছে যেগুলো হয়তো এখানকার পার্মানেন্ট স্থানীয় দোকান। এখন যদিও সময় নয় মকর সংক্রান্তি, তবুও বেশ কিছু নাগা সাধুর দেখা মিলেছিল, সেগুলো দেখালাম। তাদের থেকে আমরা আশীর্বাদও নিয়েছিলাম। দেখতে দেখতে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ আকাশে, আর এই চাঁদের আলোতে মন্দির বেশ সুন্দর লাগছে। আশ্রমের সামনে হঠাৎ একদল ভক্তদেরকে দেখা গেল নাম সংকীর্তন করতে। সন্ধেবেলার নাম সংকীর্তন শুনে পরিবেশটা বেশ ভালোই লাগছিল। সন্ধেবেলা কপিলমুনি আশ্রমের আরতিটাও একটু দেখে নেওয়া যায়। আশ্রমে উপরি পাওনা সন্ধ্যা আরতি দেখা সবার ভাগ্যে হয় না, তবে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি মিস করবেন না।
পরের দিন 15 ডিসেম্বর রবিবার সকাল সকাল আমরা সাগরের তীরে উপস্থিত হয়েছিলাম, কেন স্নান করে পুজো দেওয়ার ব্যাপার ছিল। আর পুজো দেওয়ার জন্যই তো আসা। স্নান করে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছিলাম। আরও অনেকেই সেদিন স্নান করতে এসেছিল। স্নানের পালা শেষ করে এরপর পুজো দেওয়ার প্রস্তুতি। আর পুজো দেওয়ার প্রস্তুতির আগে ডালা নিতে হবে। এইখানে ডালা আর গেট রয়েছে, এর ভিতর থেকে ডালা নিয়ে আমরা আশ্রমে যাব পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া হয়ে গেছে। এবার কপিল মুনির আশ্রমে আরও যারা দেবদেবী রয়েছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই একে একে। আজকে গঙ্গাসাগর গল্পের একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমার গঙ্গাসাগর রিলেটেড আরও 2টি ভিডিও করেছি আমি, সেগুলো পরে পোস্ট করব। আশা করি এই ভিডিও ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা। আশা করি গঙ্গাসাগর গল্প সবাই